সবাই হলো একমাত্র অনুপ্রেরণা। মা ছিল প্রথম সময়কার সঙ্গী। এই মুহূর্তে সরাসরি এসে উপস্থিত হয়েছি মাস্কারা গার্ল, যে এই মুহূর্তে একদম শিরোনামে উঠে এসেছে। তার সাথে সরাসরি একটু কথা বলে নেব। দিদিভাই, কেটি বলবো আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। এই যে জার্নিটা, হ্যাঁ, কি বলবেন? জার্নিটা একটা মানে অদ্ভুত একটা জার্নি আমার লাইফের। আমি কোনোদিনও ভাবিনি এই জার্নিটা, কারণ আমি সবসময় মনে করে এসেছি যে শিখি, ভালো করে প্র্যাকটিস করি, ভালোভাবে দাঁড়াই, সব দিক দিয়ে ফাইন্যান্সিয়াল হোক কি প্যাশনেটলি হোক, সব দিক দিয়ে ভালো করে দাঁড়াই, শিখি। তো এইরকম একটা টার্নও বলবো না, এরকম একটা অ্যাডিশন যোগ যেটা হয়েছে আমার লাইফে, এটা আমি ভাবিনি, সত্যি কথা আমি ভাবিনি। সব কিছু অজান্তে মানে ধাপে ধাপে হয়েছে বিষয়টা। আর আমি মনে করি যে এটা আমার জন্য একটা বিশাল বড় শিক্ষা, যে মানে আরও পরবর্তীকালে ভালো করতে হবে, সেটার জন্য তৈরি, সেটার জন্য মেন্টালি আর ইভেন প্র্যাকটিস করা এই বিষয়গুলোকে পরবর্তীকালে বজায় রেখে চলা, এটা আমার জন্য একটা বিশাল বড় একটা ধাপ। সো এটা আমার জন্য একটা লার্নিং কার্ভ চলছে। তো মনে করি সারা জীবনই এটাই চলবে, শেখার কোনো শেষ নেই। তো এটা একটা খুব বড় একটা লার্নিং কার্ভ, প্রথম লার্নিং কার্ভ। কিভাবে শুরু হলো, কিভাবে এলো মাথাতে, কেন সঙ্গীত জগতে পা দেওয়া? সঙ্গীত জগতে আমি আমি মনে করি ছোটবেলা থেকেই সঙ্গীতটা আমার ভালো লাগতো। আমি গেয়েই আসতাম, আমার গান আন্তাবড়ি আমি গান গাইতাম, ভালো লাগতো। কিন্তু মা আমাকে দেখে শেখাতো নাচ। আর মা নিজে গান গাইছে, মা আমার রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার, আর আমার বাবা বেস গিটার বাজাচ্ছে। তো ঘরে একটা কনসার্টের সবসময় একটা পরিবেশ চলছে। কিন্তু আমাকে শেখাতো নাচ, যেটা আমার একদম আমার জন্য ছিল না, আমার পার্সোনালি ভালো লাগতো না। তো আমি একদিন আলনার পেছনে দাঁড়িয়ে গিয়ে বললাম, মা আমি একদমই নাচ শিখতে চাই না, আমাকে প্লিজ গান শেখাও। মা তো খুব খুশি, স্বাভাবিক। তো মা প্রথমে আমাকে হাতে খড়ি বলা যায় আমাকে শেখালো সারেগামাপা। তারপরে আমি 2006 সালে ডক্টর শুভদীপ নাগের কাছে আমি ক্লাসিক্যাল ট্রেনিং আমি শুরু করি। তো গানের জার্নিটা আমার ওখান থেকেই শুরু। তারপরে অনেক জায়গায় রিয়ালিটি শোজ, ছোটবেলায় যে জুনিয়র তখন খুব হতো। আর মা তো প্রচণ্ড, সব মা বাবাদের একটা ইচ্ছা থাকে যাবে, একটা জায়গা অর্জন করবে। কিন্তু আমার ইচ্ছা না থাকলে আমি বুঝতাম না, কারণ আমি গানটা ভালো করে গাইতে পারতাম না, তৈরি ছিল না। তো কোনো জায়গায় আমি কখনো আমি পারিনি, স্বাভাবিক ব্যাপার। তারপরে 2015 সালে আমি আমার স্কুলিং শেষ করার পর মায়ের ইচ্ছায়, মা জোর করে করে আমাকে জি বাংলা সারেগামাপা, তখন অডিশন হচ্ছিল চুঁচুড়ায় আমাদের, ওখানে আমি অডিশন দিই। আর অডিশন দিয়ে মানে আস্তে আস্তে দেখলাম, আমি আমার বেস্ট দিতে গিয়ে দেখলাম যে সিলেকশন হলো। তখন বুঝলাম যে আমাকে খাটতে হবে আরও। আর নিজের স্ট্রেংথ বুঝলাম, আমার আমার কোথায় স্ট্রেংথ বেশি, আমার কমজোরি যেটা বলে আমার সেটা কোথায়। তো ওগুলোকে আমি ওই 9 মাস যে সারেগামা পেয়েছিলাম ওটাতে আমি ভালো করে ডিসকভার করলাম। তো ওখান থেকে আমার আমার বলতে পারো গানের জার্নি 2006 সাল থেকে আমার 15 সাল, মানে এখনো রানিং অফকোর্স, গানের জার্নি আমার চলছে, এরকমভাবে শুরু। সোশ্যাল মাধ্যমে একটা অ্যাক্টিভ ভূমিকা হয়েছিল তোমার গান, তোমার বাজনা, সেখান থেকেই এআর রহমানের কাছে যাওয়া, এই যে সময়টা। হ্যাঁ, এই সময়টা 2017 বলবো। 17 মাঝখানে শেষে আমি বাবাকে বললাম যে আমাকে বেস গিটারটা শেখাও, কারণ ছোটবেলা থেকে আমার সব কিছুর আগে বেস গিটারটা সবচেয়ে প্রিয়, মানে শুনতাম। গান চলছে তো বেস গিটার শুনছি, কোথাও গান চালাচ্ছে সেটাও শুনছি। তো আমি বাবাকে বললাম শেখাতে, বাবা আমায় শেখালো, বেস গিটারটা পড়েছিল, তো আমি শিখলাম, বাবা আমাকে শেখালো। আমি জানতাম না কিভাবে বাজায়। তো খুবই কঠিন, মানে বেশ শক্ত তার, মোটা তার, বড় ভারী। তো বাবা বলল যে ঠিক আছে, তুমি আমার টিচার যে তারক কাকু, ওনার কাছে তুমি শেখো। আমার বাবা ভর্তি করলো, আমি শিখলাম, উনি আসতেন। তো আমি শিখলাম, শিখতে শিখতে আমার খুব মানে কি বলবো, আমি সারা দিনটাই আমি বাজাতেই প্র্যাকটিস করছিলাম। কারণ এক তো আমি ইগনু থেকে আমার গ্র্যাজুয়েশন করছিলাম তখন, তো অনেক সময় আমার কাছে হাতে। সো আমি বাজাচ্ছি, বাজাতে বাজাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ক্লিপস ছাড়তাম। তো ওইটা একদিন রঞ্জিত দারত স্যার, যিনি লেজেন্ডারি ড্রামার, একজন রেহমান স্যারের ছোটবেলার বন্ধু, আর আমাদের ব্যান্ডে উনি অ্যাক্টিভ মেম্বার, মানে হি ইজ লাইক আর গডফাদার যাকে বলা যায়। তো উনি আমাকে সোশ্যাল মিডিয়া দেখে আমার সাথে যোগাযোগ করেন। তারপরে 1 বছর পরে আমি রেহমান স্যারের টিম থেকে একটা মেসেজ পাই ফোনে যে উড ইউ বি ইন্টারেস্টেড, স্যারের সাথে দুখানা শো আছে রেহমান স্যারের সাথে। তো আমি ওটা পড়ে আমি অবাক হয়ে গেলাম, ইন্টারেস্টেডটা কোনো কথাই না। মানে এটা মানে ভয় খুশি সব কিছু একসাথে মিলে কাজ করে 40টা গান তারপরে দেখলাম হাতে পাচ্ছি, তারপর ওটাকে প্রিপেয়ার করে, মানে ওইখান থেকে আমার জার্নিটা শুরু। মানে ওইরকমভাবে
আমাকে নোট মানে স্পট করেছিলেন রঞ্জিত স্যার। তারপরে ওখান থেকে গান স্যার জানতেন যে আমি গান গাই। তো আমাকে একদিন রিহার্সালের সময় স্যার এমনি বললো একটা গান গাও। আমি গান গাইলাম, তো আমাকে বললো তাহলে, আর স্যারের মধ্যে একটা বিশাল বড় কোয়ালিটি, স্যার জানে যে কার গলায় কি গান মানাচ্ছে, সে ভালো করে বোঝে স্যার। তো আমাকে বললো ছাইয়া ছাইয়া যে গানটা আছে ওই গানের ফিমেল যে সেগমেন্টটা, ওই মেয়ের পার্টটা তুমি গাও। তারপরে ওইটা প্রত্যেকটা শোতে আমি গাই। আর টু হিরে গানটার কিছুটা লাইন আমি গাই। তারপর আর একটা গান আছে পটাখা গুটি, ওই লাইনগুলো আমি বাজিয়ে গাই। সো এরমভাবে স্যারের কানে বসেছিল যে আমি গানটা গাই। সো এরমভাবে আমার গান আর বাজনার জার্নি সোশ্যাল মিডিয়া টু রেহমান স্যার এখানে। এখন যে গানটা সামাজিক মাধ্যমে ভাইরাল, বারংবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেই গানটা কিভাবে এলো, কিভাবে সেই গানটা প্রস্তুত? তো এটা মানে অ্যাবসলিউটলি মানে আমার কোনো জানা ছিল না যে এরকম হতেও পারে। তো আমরা 2024 সালে একটা ইউএসএ ট্যুর করছিলাম। আর ওই ট্যুরে আমরা ফ্লোরিডায় একটা জায়গায় কিছুক্ষণ আমরা মানে একটু থামা যেটাকে বলে, আমরা থামলাম। তো ওই সময় আমার স্যারের অ্যাসিস্ট্যান্ট আমায় কল করে যে স্যার ওয়ান্টস টু টক টু ইউ, মানে তোমায় ডাকছে। আর আমি ভাবলাম কোনো শো এর কিছু কাজ হবে বা অন্য কিছু কাজ, মানে ওটা নিয়ে যেটা হচ্ছে। আইলাম ঠিক আছে যাই। গিয়ে দেখলাম যে স্যারের রুমটা মানে ম্যাট্রেস দিয়ে সাজানো সব দিকে, আর পুরো সাউন্ড প্রুফ করা। আর একটা মেয়ে রেকর্ডিং ইঞ্জিনিয়ার যে হিরাল, ও বসে আছে, স্যার বসে ছোট্ট মিডিতে কাজ করছে, এই গানটা চলছে, এই মাস্কারা গানের লুপটা চলছে পেছনে। তো আমি শুনছি, আমি বুঝিনি, আমি বললাম যে অন্য কিছু যেটা আমরা শো করছি ততক্ষণে, আমরা বললাম ওটা নিয়ে কিছু কথা হবে। হিরাল আমাকে মেয়েটা একটা 4টে লাইন পাঠায় হোয়াটসঅ্যাপে, বলে এটা পড়ো। বলে কিসমিস ইয়ারা লাই মাস্কারা আখিয়াঁ লাগাই রাখলাম। তো আমি জিজ্ঞেস করলাম কিসমিস মানে কি, আর এটা কি করছি আমি পড়ে বুঝতে পারলাম না, হচ্ছে এটা গান, এটা তোমার গাইতে হবে। আচ্ছা আচ্ছা বেশ। তো আমি জিজ্ঞেস করলাম মানেটা কি, বললো যে কিসমিস মানে আবোল তাবোল, একটুখানি গানটাকে রাইম করার জন্য, ছন্দ আনার জন্য কথাটাও লেখা আছে। আচ্ছা বেশ। তো স্যার যখন কাজ করে উঠলো ট্র্যাকটায়, আমাকে বললো যে নীলাঞ্জনা সিং দিস সং। আর স্যার কথা বলে খুবই ছোট, আর যেটা বলে সেটাই সলিড, আর ওর বাইরে কোনো কথা নয়। আর এত আস্তে কথা বলে যে 2-3 বার জিজ্ঞেস করতে কি বলছে। সো আমাকে বললো যে তুমি এই গানটা গাও, আর তুমি মনে করো আশা ভোসলে যেরকম নখরে, যেরকম আদা, যেরকম অ্যাটিটিউড যেটা রেখে গানগুলো গাইতো, ওই অ্যাটিটিউডটাকে রেখে তুমি নিজের মতন করে নিজের গলায় তুমি ব্লেন্ড করো। এবার প্লেব্যাক সিঙ্গার যখন কাজ করে আমি সেটা বুঝলাম যে যারা এত পপ্ত প্লেব্যাক সিঙ্গার্স তাদের কতটা চাপ যায়, যে একরকম মুড থেকে হঠাৎ করে ওরকম একটা মুডে আনা, ওটা খুব শক্ত খুব কাজ আর কি। আমি চেষ্টা করলাম, আমি নানান রকম ভাবে আমি চেষ্টা করলাম যে এটা কিরমভাবে গাই। তো আমি গাইলাম, রেকর্ডিংটা হলো। তারপর স্যার আসলেন, স্যার এসে শুনলো, শুনে বললো যে আচ্ছা দা ভাল লাগছে, খুবই ভাল লাগলো। তো আমি তখন ভাবলাম আচ্ছা যে স্যারের ভালো লেগেছে, তো ঠিক আছে আমি গেয়েছি, এটাই বিশাল। কারণ আমার কোনো আশা ছিল না, কারণ আমি জানি যে এরকম হয়ে থাকে যে অনেকে গানগুলো গেয়ে থাকে, তারপরে অন্য একজন সেটা ডেমো হিসাবে শুনে অন্য কেউ প্লেব্যাকটা গেয়ে নেয়। আমি কোনো খারাপ বা কিছু ভাবি না, যে ঠিক আছে গানটা গেয়েছি, এটার জন্য আর বিশাল ব্যাপার। তারপরে এই বছরেই কিছু মাস আগে আমার আবার কল করে হিরাল, বলে যে চেন্নাই চলে আসো, এটা ডাবিং করতে হবে। তখন আমি ভাবলাম যে ডাবিং করতে হবে এই গানটা, যে হ্যাঁ। তো আমি গেলাম, তো আমি বেস গিটারটা ওখানে আমাকে বাজাতে বলে আমি বাজালাম। তারপরে আমি ভোকাল টেকটা দিলাম, মানে গানটা গাইলাম। তারপরে আমি হিরালকে জিজ্ঞেস করলাম যে এটা কি হচ্ছে, মানে এটা কি হচ্ছে। তুমি তখনও নিজে গাইছো সেটা জানতে? না, আমি কোনোদিনও কিছুতে শিওর হতে পারি না, আমি আগে জিজ্ঞেস না দেখলে বুঝতে পারি না। আমাকে তখন বললো যে এটা তুমি গাইছো, তুমি তো গাইছো, এটা কালকে রিলিজ হবে। তো আচ্ছা তাই নাকি। তারপরে আমি ইমতিয়াজ স্যারের মেসেজ দেখলাম, ইমেল দেখলাম যে লিখেছেন আমাদের খুব ভালো লেগেছে, লেটস গো উইথ দিস ভয়েস। তো তখন আমি বুঝলাম যে আচ্ছা তাহলে এটাও। তারপরে প্লাস বেদাং রায় নামে যে আমার সাথে এই গানটা গেয়েছে, যিনি অ্যাক্টিংও করেছে ওই মুভিটাতে, অসাধারণ। সো আমি বুঝলাম যে তাহলে গানটা তাহলে আমার নিয়েতেই যাচ্ছে। আরও শিওর হলাম যখন আমার নামটের স্পেলিং জিজ্ঞেস করছে, তখন বুঝলাম আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি সঠিক করেই হচ্ছে বিষয়টা। এআর রহমান স্যার বাদে আর কার কার সাথে এখনো পর্যন্ত গানের সুযোগ কি বাজানোর সুযোগ এসছে? বাজানোর সুযোগ, আর যেহেতু
সোশ্যাল মিডিয়া হওয়ার পরে কি হয়েছে, অনলাইন কাজগুলো বিশেষ করে আজকাল সবার বাড়িতে নিজস্ব সেট আপ থাকে, তো সবাইকে বলে দেয় যে স্টুডিও না এসে তারা বলে দেয় বাড়ি থেকে রেকর্ডিং করে পাঠাও। তো আমি সেরকম সৌভাগ্য আমার আম, হয়েছে নিশ্চয়ই। বা ফুয়াদ আল মুক্তাদির বাংলাদেশ থেকে করেছিলাম। তারপর কিছুদিন আগে আমি দীপক পণ্ডিত যিনি আছেন ওনার সাথে কোলাবোরেশন করলাম। তারপরে আমি আদনান সামির সাথে লাইভ শোজ আমি বাজিয়েছি। তারপরে আমার আরও কিছু কোলাবোরেশনস ইন্টারন্যাশনালি, মানে বিদেশে লোকজনের সাথে আমার এগুলো চলছে, এখনো হচ্ছে। কোথায় কোথায় যাওয়া হয়েছে বিদেশে এখন? আহ, কানাডা ঘোরা হয়েছে, ইউএস এর অনেক স্টেটস আমরা আমাদের যখন ট্যুর হয় আমরা ইস্ট টু ওয়েস্ট আমরা 22টা এরকমভাবে শোজ আমরা করে থাকি। সো অনেক স্টেটসই ঘোরা হয়েছে। আবার নামগুলো আমার ঠিক এক্স্যাক্টলি মনে করতে হবে আমি দেখে। তো ইউএস এর অনেকটা কভার করা হয়েছিল। তারপরে দুবাই, দোহা, আবুধাবি, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, এসব জায়গায় ঘুরে মানে স্যারের সাথে সৌভাগ্য হয়েছে দেখার সামনে দেশগুলো। তো ইয়ার রহমান শুধু ভারতবর্ষ না, পৃথিবী বিখ্যাত। তার সাথে যখন গান করার কি বাজানোর সুযোগ পেলেন, সেই মুহূর্তটা কেমন ছিল? যেমন বললাম, যখন প্রথম দেখলাম আমাকে জিজ্ঞেস করছে তুমি ইন্টারেস্টেড হবে কিনা রেহমান স্যারের সাথে বাজানোর জন্য, আমি সব কিছু ছেড়ে দিয়ে, বাবা মা তো খুব খুশি, আমি একটা অন্য জায়গায় অন্ধকারে বসে কাঁদছি, হাসছি, লাফাচ্ছি, মানে এই তিনটে অ্যাকশন আমার পরপর চলছে, এতটা এক্সাইটেড। তো আমি খুবই ভয় পেয়ে থাকি হুট করে। তো আমি যখন স্টেজে উঠলাম ভয় ভয় ছিলাম, কিন্তু যখন ব্যান্ডের সাথে বাজানোর সুযোগটাও আসলো আর যখন স্যার আসলেন, তখন বিশ্বাস করুন মনেই হচ্ছে না যে মানে আমি কোনো নতুন কেউ বা আমি ছোট কেউ। মানে মনে হচ্ছে আমি অনেক দিন ধরে বাজাচ্ছি, আমাকে জাস্ট বললো আমার মতন করতে, কোনো রকম মানে একে তো স্যারের কথা বলার ভলিউমটাই আসতে, তার উপরে কথা বলে অল্প। আর যখন স্যারের সাথে সামনাসামনিও কথা হয়, স্যার বলে ওয়েলকাম টু দ্য ব্যান্ড, ওয়ার আর ইউ ফ্রম, হচ্ছে কলকাতা, এভরিবডি ইজ ফ্রম কলকাতা, সবাই কলকাতা থেকে, তার মানে খুব খুশি হলো শুনে। তো আমার ওই মুহূর্তটা মানে এখনো মনে পড়ে, মানে স্টেজে প্রত্যেকবার বাজানোর সময় আমার খালি মনে হয় যেন কত কিছু শিখছি এনার থেকে, প্রত্যেক দিন শো করার টাইমে ওনার সাথে মনে এটা শিখছি ওটা শিখছি। সো এইটাই হচ্ছে বিশাল বড় পাওনা, যে শেখাটা ওনার কাছ থেকে। সো এটা এখনো মানে এখন মনে হয় যেন কতক্ষণে স্টেজে উঠবো। আর গান গাওয়ার সুযোগটা তো আমি জাস্ট ভাবতে পারি না। আমি ভেবেছিলাম এটা স্ক্র্যাচ হবে, এটা ডেমো হবে, এখনো মনে হয় আর একটু ভালো করলে ভালো হতো, কারণ আমি জানতাম না। তারপরে যখন জানতে পারলাম এটা ইমতিয়াজ আলী মুভি ডিরেকশন, ইরশাদ কামিলের লিরিক্সে গাওয়া, তো মানে মানে ভাবতে পারছি না। এবারে বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের কাজ করে ফেলি, এবারে বাকিটা জনতা কিরম ভাবে সেটাকে নেবে, সেটা কতটা ভালো লাগবে কিনা, তো সেটা তাদের ওপর। তো যখন ওই ফিডব্যাকটা যখন আসে তখন সত্যি মনে হয় যেন তাহলে ভালো লেগেছে, তাহলে এবারে আরো ভালো করতে হবে, মানে এই বিষয়টা কাজ করে। স্বপ্ন কি পূরণ হতে দেখা যাচ্ছে? একটা ক্রিকেটারের যেমন আশা থাকে যে ইন্ডিয়ার টিম খেলবো, ঠিক একটা সিঙ্গারেরও আশা থাকে এআর রহমান ব্যান্ড কিংবা নিজস্ব কোনো গান বেরোচ্ছে। কি দেখছেন? একদম, আমি স্বপ্ন তো নিশ্চয়ই দেখছি হচ্ছে আমাকে নিজের কাজগুলো, নিজের অ্যালবাম, আমি অনেক ভেবেছি আমি নিজের অ্যালবাম করছি, প্লাস আমার হাজব্যান্ড যে ও গিটার প্লেয়ার অ্যান্ড আমার সাথে অ্যালবাম করছে, আমরা ব্যান্ড করছি। আর আমরা কোলাবোরেশন মানে অন্য লোক মানে মিউজিশিয়ানসের সাথে আমরা কানেক্ট করে আমরা সেই বাজনাগুলো আমরা রিলিজ করব, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় ড্রিম, হচ্ছে আমার এটা করা যে রোজ শিখি আর নিজের ভালো কাজগুলোকে বার করি ভালোভাবে, এটাই আমার শেখা। আর এই মানুষদের কাছ থেকে যে শেখাটা, এটা আমার মনে হয় না কোনোদিনও মানে আমি ভাষায় প্রকাশ করে রাখতে পারবো যে এটা এত আমার কাছে অতুলনীয়। শেষ প্রশ্ন একদম। এখন দেখা যায় মাঠের ধারে, নদীর ধারে, বিভিন্ন জায়গায় মানুষ গিটার নিয়ে গান গাইছে, একটা দল, একটা ফ্রেন্ড সার্কেল, স্কুল কলেজে কিন্তু বেস গিটারের একটা বিরাট চাহিদা বেড়েছে, তারা করছে। তাদের উদ্দেশ্যে কি বলবো? এটা দেখে আমার খুবই ভালো লাগে। আগে আমি এখন যেটা দেখি, আমি বলবো না যে ছেলে মেয়ে বাজাচ্ছে বা বাদ্যযন্ত্র বাজাচ্ছে বা গান গাইছে সেটা খুব তফাৎ আছে। এখন এত বেশি মেয়েরা ইন্টারেস্টেড, ছেলেরাও ডেফিনেটলি, যে বাজনা বাজায়, মিউজিক নিয়ে কিছু করি, তারা বাজনা বাজাচ্ছে, গান গাইছে, তারা এত ফোকাস, তারা শিখতে চায়। এই বিষয়টা দেখেই আমি মনে করি যে তারা করুক, আমি তাদের অনেক অনেক মানে শুভকামনা জানাই। আর একটাই জিনিস বলার, যে শেখার যেন বন্ধ নয়, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু একটা শেখা যায়, সেই শেখাটার জন্য কোনো শেষ না হয়, তাহলেই ওরা
সবাই তোমরা মানে ওরা সবাই খুব ভালোভাবে মিউজিক করতে পারবে আর অনেক বড় স্বপ্ন দেখতে পারবে, নিজেদের কাজ নিজেদের পরিচয়টাকে বাড়িয়ে নিতে পারবে যদি তারা নিজেরা শেখে। শেখা বন্ধ হওয়াটা একদম উচিত না আমি মনে করি। সো আমার খুবই ভালো লাগে দেখে, আর যখনই দেখি কোনো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে গিটার এত বড় সাইজ নিয়ে আসে আমার এত ভালো লাগে দেখে, আমার খালি মনে বাজাস না বাবা, খালি বস থাক। জোর করে নেয়, ভালোবেসে করে। ভালোবেসে, এটা হচ্ছে সর্বপ্রথম, মানে জোর করে কোনো জিনিসই হবে না। জোর করে হয়তো আমরা পড়াশোনাটা করতেই হবে, কিছু করার নেই, ওটা কম্পালসারি, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু এরকম এন্টারটেইনমেন্ট হোক বা আর্টিস্টিক বিষয়গুলোতে এগুলো কখনো জোর করে আসে না। যদি তাদের মনে হয় করবে আর ভালোবাসা থাকে তাহলে খিদেটাও থাকবে, এটা বলতে হবে না, এটা আপনা আপনি চলে আসবে। কিন্তু ভালোবাসাটা ডেফিনেটলি থাকতে হবে, জোর করে হবে না। ব্যান্ডেল থেকে বলিউড জার্নিটা কম ছিল নয়। বাবার অনুপ্রেরণা, মায়ের আশীর্বাদ একান্ত মাথায় নিয়ে এগিয়ে চলেছে নীলাঞ্জনা। নীলাঞ্জনার পথ আরও ভালো হোক, শুভকামনা রইল কেটিভি বাংলার পক্ষ থেকে। হুগলির বাঁশবেড়িয়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।